ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত থাকছে না ৭ কলেজ। চলতি শিক্ষাবর্ষ থেকেই নেওয়া হবে না ভর্তি। মন্ত্রণালয়ের কমিটির মাধ্যমে চলবে কার্যক্রম। সংঘর্ষের জন্য দুঃখ প্রকাশ ভিসি। আজও শাহবাগে অবস্থান নিতে দেয় শিক্ষকদের। কাল দুপুরের মধ্যে চাকরি জাতীয়করণের আলটিমেটাম। স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ। দ্রুত নির্বাচনের বিষয়ে একমত বিএনপি ও ইসলামী আন্দোলন। নয়াপল্টনে মহাসচিব আমির বৈঠক। ভোটে সশস্ত্র বাহিনী যুক্ত হলে আস্থা বাড়বে, মন্তব্য কমিশনারের। ইভিএম প্রকল্পে গচ্চা ৪,০০০ কোটি টাকা। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে দুদক। বিমানবন্দর নির্মাণে ৮১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ৪টি মামলা। এবং আইনের শাসন চাইলে শেখ হাসিনাকে ফেরত দেবে ভারত, বলছেন টবি ক্যাডম্যান। গণহত্যার মামলায় ২ আওয়ামী লীগ নেতা সহ ৮ জনের বিরুদ্ধে পরোয়ানা ট্রাইব্যুনালের। সময় সংবাদের সঙ্গে আছি আমি ফারজান আলিনা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা হলো অধিভুক্ত ৭ কলেজ। চলতি শিক্ষাবর্ষ থেকে আর কোনো শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে না। তবে চলমান শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের অধীনেই শেষ হবে। আর মন্ত্রণালয়ের কমিটির মাধ্যমে চলবে পরবর্তী কার্যক্রম। বিকেলে ৭ কলেজের অধ্যক্ষদের সঙ্গে বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন উপাচার্য। শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন উপাচার্য। উপাচার্যের সভাপতিত্বে নিজ কার্যালয়ে সোমবার দুপুরে বৈঠকে অংশ নেন ৭ কলেজের অধ্যক্ষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২ উপ উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন সহ ঊর্ধ্বতনরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে ৩ ঘন্টার বৈঠক শেষে লিখিত সিদ্ধান্ত তুলে ধরেন উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান। জানান, অধিভুক্ত সরকারি ৭ কলেজের সঙ্গে সম্মানজনক পৃথকীকরণের সিদ্ধান্ত হয়েছে। এবছর থেকে আর শিখবে না। সরকারি ৭ কলেজের সম্মানজনক পৃথকীকরণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ৭ কলেজের শিক্ষার্থীদের একটি কমন দাবি, ২৪-২৫ শিক্ষাবর্ষ থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আর ভর্তি না নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। উপাচার্য জানান, শিক্ষা মন্ত্রণালয় গঠিত বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে পরিচালিত হবে ৭ কলেজের পরবর্তী কার্যক্রম। তবে বর্তমান শিক্ষার্থীদের কার্যক্রম শেষ করবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। আসন সংখ্যা ও ভর্তি ফি নির্ধারণ সহ যাবতীয় বিষয়ে মন্ত্রণালয় কর্তৃক গঠিত যে বিশেষজ্ঞ কমিটি, তারাই সিদ্ধান্ত গ্রহণ করবে। এদিকে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন উপাচার্য। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন অনাকাঙ্ক্ষিত ঘটনায় ইতিমধ্যেই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয় ও ৭ কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ পুলিশ ধৈর্যের সঙ্গে মোকাবিলা করেছে দাবি করে শিক্ষার্থীদের দাবি দেওয়া আলোচনার মাধ্যমে সমাধান করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আইন উপদেষ্টা বলেছেন, পরিস্থিতি স্বাভাবিক করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর ডিএমপি কমিশনারের দাবি, রক্তক্ষয়ী সংঘর্ষ এড়াতেই রোববার রাতে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ব্যবহার করে পুলিশ। সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে ডিএমপি কমিশনার বলেন, রক্তক্ষয়ী সংঘর্ষ এড়াতেই সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ব্যবহার করেছে পুলিশ। পুলিশ কোনো লেথাল কোনো কিছু ব্যবহার করে নাই। আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশ আমি মনে করি যথেষ্ট ধৈর্য সহকারে গতকাল সারা রাত তাদেরকে শান্তিপূর্ণভাবে দুই দিকে অবস্থান করতে রাখতে সক্ষম হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান আইন উপদেষ্টা। এগুলি তো অনাকাঙ্ক্ষিত, এগুলি অ্যাভয়েড করার জন্য আমাদেরকে আরো বেশি উদ্যোগ নেওয়ার আমরা চেষ্টা করব। পুলিশ ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শিক্ষার্থীদের দাবি দেওয়া আলোচনার মাধ্যমেই সমাধান করা উচিত। ছোটখাটো একটা ঘটনা নিয়ে কিন্তু এই ঘটনাটা সূত্রপাত, তা আমার মনে হয় এটা আলোচনার মাধ্যমে এটা সমস্যাটা সমাধান হয়ে যেতে পারে। আর এই ক্ষেত্রে সবারই আমাদের একটু ধৈর্য ধরতে হবে। আইন শৃঙ্খলা বাহিনীরও বলছি, ছাত্র ভাইদেরও আমরা অনুরোধ করব, প্রত্যেকটা জিনিস একটু ধৈর্যের সাথে এবং আলোচনার মাধ্যমে যেন সমস্যাটা সমাধান হয়, ওই দিকে যেতে হবে। এ সময় যে কোনো দাবি আদায়ে রাস্তা অবরোধ না করে উন্মুক্ত স্থানে আন্দোলনের আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এইখানে না করে এখানে করো, এটা করলে ভালো। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। এদিকে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে আজও সিরাজগঞ্জে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সকালে ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল নিয়ে শাহজাদপুর বিসিক বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হন শিক্ষার্থীরা। এরপর ঢাকা পাবনা মহাসড়ক অবরোধ করে দাবি আদায়ের স্লোগান দেন তারা। প্রতিষ্ঠার ৮ বছরেও স্থায়ী ক্যাম্পাস নির্মাণ না হওয়ায় ভাড়া করা ভবনে ক্লাস করতে নানা দুর্ভোগে পড়তে হচ্ছে বলে অভিযোগ শিক্ষার্থীদের। এর আগে ২০ জানুয়ারি থেকে নানা কর্মসূচির মাধ্যমে দাবি জানিয়ে আসছিলেন শিক্ষার্থীরা। দীর্ঘ ৮ বছর হয়ে গেলেও রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাসে একটা ইটও পড়েনি। আমরা ২ দফা আন্দোলন করেছি, এর পূর্বে সকল ভিত্তি শুধু আশ্বাস দিয়েছে, কেউ বাস্তবায়ন করে না। বাইরে কোনো কার্যক্রম করতে হয় তখন তারা বলে যে ভাই আপনারা হচ্ছে এখানে এসব করতেছেন কেন? আমরা খেলার মাঠ পাই না, ওখানে একটা খেলার মাঠ আছে, ওখানে খেলতে গেলে বলে যে এটা স্থানীয়দের খেলার মাঠ, এটা ইহাই কলেজের খেলার মাঠ, আপনাদের খেলতে দেবো না। আমরা অনেক দিক থেকে বঞ্চিত। আমরা একটা স্থায়ী ক্যাম্পাস চাই, আমরা আর এইভাবে ছন্নছাড়াভাবে থাকতে চাই না। পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। চাকরি জাতীয়করণের দাবিতে নবম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। জানান ১০,০০০ মাদ্রাসার ৫০,০০০ শিক্ষক মানবেতর জীবনযাপন করছেন। এক সপ্তাহেরও বেশি সময় ধরে চাকরি জাতীয়করণের দাবিতে রাজপথে ইবতিদায়ী মাদ্রাসা শিক্ষকরা। এরই অংশ হিসেবে সোমবার সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে অবস্থান নেন তারা। জানান ১০,০০০ মাদ্রাসার ৫০,০০০ শিক্ষক মানবেতর জীবনযাপন করছেন। দীর্ঘ ৪০ বছর যাবৎ আমাদের কত শিক্ষক এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তারা দুনিয়াতে নাই। ৪০ বছর যাবৎ তারা এই অবহেলিত, বঞ্চিত। আমরা তো অনাহারে অর্ধহারে না খেয়ে জীবনযাপন করতেছি, এই কথাগুলি তো মানুষের কাছে বলতে পারি না। প্রাথমিক বিদ্যালয়ের নীতিমালা মেনে শিক্ষা কার্যক্রম চালানো হলেও কোনো ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করা হয়নি জানিয়ে দাবি মানা না হলে রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। ২৬,০০০ প্রাইমারি একসাথে সরকারিকরণ হলেও আমরা সেই শুরু থেকে আজও পর্যন্ত আমাদের ৮,০০০ মাদ্রাসা, এটা নিয়ে সরকারের আজও পর্যন্ত কোনো মাথা ব্যথা হয়নি। আমাকে একটি টাকা বেতন দেয় না, অথচ প্রাইমারি স্কুলের যেই বইগুলি সেগুলো আমরা পড়াই, সাথে কোরআন হাদিস সহ আরবি শিক্ষা আমরা তাদেরকে দিয়ে থাকি। শুধু ১৫০০ শিক্ষক, সহকারী শিক্ষক ৩৩০০ টাকা পান, আর প্রধান শিক্ষক ৩৫০০, বাকি সব শিক্ষক বিনা বেতনে। রাজপথে নেমেছি, আমরা রাজপথে থাকবো যে পর্যন্ত আমাদের দাবি না মানবে। সংঘর্ষের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে মঙ্গলবার দুপুরের মধ্যে ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি নেতাদের। অনতিবিলম্বে ২৪ ঘন্টার মধ্যে আমাদের শিক্ষকদের দাবি মানতে হবে। পাশাপাশি গতকাল যে ন্যাক্কারজনক ঘটনা হয়েছে, যে পুলিশরা অতি উৎসাহিত হয়ে যে আমাদের শিক্ষকদের উপর আক্রমণ করেছে, তাদের শাস্তির দাবি জানাচ্ছি। এই মুহূর্তে রাজধানীর শাহবাগে আছেন সহকর্মী আমান নবী, সরাসরি যাচ্ছি তার কাছে। তো ৩৫০০ টাকা বেতন পান এখানকার প্রধান শিক্ষক এবং যে সমস্ত সহকারী শিক্ষকরা রয়েছেন তারা প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় কোনো উপবৃত্তি পান না। মাত্র ৩৫০০ টাকা বেতন পান এখানকার প্রধান শিক্ষকরা এবং যে সমস্ত সহকারী শিক্ষকরা রয়েছেন তারা বেতন পান মাত্র ৩৩০০ টাকা। তারা দাবি করছেন তারা প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় সমস্ত সুযোগ সুবিধা তারা চাচ্ছেন। আগামীকাল দুপুর ২টা পর্যন্ত তারা অন্তর্বর্তীকালীন সরকারকে এবং শিক্ষা উপদেষ্টা সহ সংশ্লিষ্ট অধিদপ্তরকে তারা সময় বেঁধে দিয়েছেন। তারা বলতে চেয়েছেন প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় সমস্ত সুযোগ সুবিধা তাদেরকে দিতে হবে এবং তারা যে ৬ দফার যে দাবিটা রেখেছিল সেই দাবিটি বর্তমানে ১ দফায় পরিণত হয়েছে। তারা শুধুমাত্র একটি দাবি বর্তমানে করছেন, সেটি জাতীয়করণের দাবি। আমরা জানতে চেয়েছিলাম এখানকার যে সমস্ত শিক্ষকরা রয়েছেন তাদের কাছে, তারা বলেছেন মাত্র ৩৩০০ টাকা থেকে ৩৫০০ টাকা বেতনে তারা মানবেতর জীবনযাপন করছেন। আমরা একজন শিক্ষকের সাথে কথা বলতে চাই, তিনি আসলে কি বলতে চান আপনাদের দাবিটা নিয়ে বলতে। আমাদের দাবি হলো প্রাইমারি সরকার প্রাইমারি ২৬,০০০ প্রাইমারিকে জাতীয়করণ করা হয়েছে, আমাদেরকে সেই পরিমাণ নিম্নতম বেতন দেওয়া হয় না।
কিছু কিছু শিক্ষকের 1000 কতটা প্রতিষ্ঠানকে মাত্র 3500 থেকে 3300 টাকা দেওয়া হয়, সেও বেতনের টাকাটা হলো 3 মাস 6 মাস পরে পাওয়া হয়। আর অধিকাংশ মাদ্রাসারা কোনো বেতন পায় না। আমাদের এখন এক দফা এক দাবি, আমাদেরকে জাতীয়করণ করতে হবে। যেমনটা বলছিলাম, এখানকার সমস্ত শিক্ষকরা একটা দাবি রেখেছেন, আগামীকাল দুপুর 2টা নাগাদ তাদের এই দাবি মেনে না নিলে তারা কঠিন কর্মসূচির দিকে যাবেন। মাত্র 3500 টাকা বেতনে বর্তমান বাজারে তারা চলতে পারছেন না, এমন দাবি তারা জানিয়েছেন। তারা গতকাল তারা শিক্ষা উপদেষ্টার সাথে যোগাযোগ করতে চেয়েছেন এবং শিক্ষা উপদেষ্টার সাথে কথা বলার চেষ্টা করেছেন। তারা প্রধান উপদেষ্টা দপ্তরে তারা কিন্তু স্মারকলিপি দিয়েছেন, সে অনুযায়ী কোনো প্রকার পদক্ষেপ এখন পর্যন্ত গ্রহণ করা হয়নি, যার কারণে তারা আজ এই আলটিমেটামটি দিলেন। এই ছিল আমার কাছে শাহবাগ থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম শাহবাগে। সময় সংবাদে আরও থাকছে। হত্যা চেষ্টা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন চিত্রনায়িকা পরিমণি। ন্যায় বিচার পাওয়ার আশা, একই বিষয়ে আলাদা মামলা থাকায় উচ্চ আদালতে যাওয়ার প্রস্তুতি। দ্রুত নির্বাচনের বিষয়ে ঐকমত্য হয়েছে বিএনপি ও ইসলামী আন্দোলনের। এ বিষয়ে অন্যান্য দলের সঙ্গে আলোচনা চলমান থাকবে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলনের আমির। আর বিএনপি মহাসচিব বলেছেন, প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন সহ 10টি বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি মোহাম্মদ রেজাউল করিমের সরাসরি প্রথম সাক্ষাৎ। হাসি মুখে আলিঙ্গনের পর শুরু হয় দুই নেতার বৈঠক। সোমবার দুপুরে পুরানা পল্টনে এই বৈঠক চলে প্রায় 2 ঘন্টা। পরে বিএনপি মহাসচিব জানান, প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন সহ 10টি বিষয়ে একমত হয়েছেন তারা। মোটামুটি একমত হয়েছি যে বিষয়গুলোতে ভোটাধিকার সহ সকল মানবাধিকার রক্ষায় জাতীয় ঐক্যমত গড়ে তোলা, ন্যূনতম প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং সকল অধিকার বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠা করা, আইন শৃঙ্খলা স্বাভাবিক করে নিয়ে আসার ব্যবস্থা করা, আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তি দেশ পুনর্গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলমান থাকবে। চলতি বছরের মধ্যেই নির্বাচন চান তারা। খুব বেশি সময়টা না নিয়ে যৌক্তিক, সেই যৌক্তিক সময়টা আমরা বলেছি 1 থেকে 1.5 বছরের মধ্যে, এরকম একটা কথা আমরা বলেছি। আর 6 মাস তো প্রায় চলেই গেল, আর 1 বছরের মধ্যেই সুন্দর একটা জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবে, এটাই আসলে মূলত আমাদের কথা। গত 21শে জানুয়ারি বরিশালে ইসলামী আন্দোলনের আমিরের সঙ্গে বৈঠক করেছিলেন জামায়াত আমির। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। ঐক্যবদ্ধ জাতীয় নির্বাচনের মাধ্যমে ফ্যাসিস্টদের চিরতরে বিদায়ের আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বিকেলে সাতক্ষীরার পাটকেল ঘাটায় কর্মী সভায় তিনি আরও বলেন, জামায়াত শোষণ ও দারিদ্র্যমুক্ত নিরাপদ দেশ গড়তে বদ্ধপরিকর। কর্মী সভায় কেন্দ্র ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। সকল অসুস্থ মানুষের চিকিৎসা রাষ্ট্রীয় দায়িত্বে নিরাপদভাবে চিকিৎসা সেবা দিতে হবে, আদালতে সুবিচার হবে। কি করেছে তোমরা? বড় বড় আলেমদেরকে নিয়ে ডান্ডা বেড়ি পরিয়ে, হ্যান্ডকাপ পরিয়ে তুমি আদালতে হাজির করেছো মিথ্যা মামলা দিয়ে। এমন বাংলাদেশ জামাত ইসলামী নির্মাণ করতে চায় যে বাংলাদেশে মানুষের ভাত কাপড় শিক্ষা চিকিৎসার অভাব থাকবে না। নির্বাচনকে নিরপেক্ষ করার জন্য যতটুকু সংস্কার প্রয়োজন অতটুকু সংস্কার করে আপনি নির্বাচনের জন্য একটি রোড ম্যাপ ঘোষণা করুন। সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী হিসেবে সশস্ত্র বাহিনীকে সংযুক্ত করলে আস্থা বাড়বে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সকালে নীলফামারী সরকারি কলেজ মিলনায়তনে ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় একথা বলেন তিনি। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনে কিন্তু একটা প্রস্তাব এসছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞার মধ্যে সশস্ত্র বাহিনীকেও সংযুক্ত করার। আমরা অপেক্ষা করি, দেখি এটা সংযুক্ত হয় কিনা, হলে পারে একটা ভ্যালু অ্যাড হবে বলে আমরা আশা করি। পাশাপাশি আমরাও নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেমন রেকমেন্ড করেছি যে বিএনসিসিকেও এটার সাথে সংযুক্ত করা।
ইভিএমের মাধ্যমে রাষ্ট্রের 4,000 কোটি টাকা নষ্ট করেছে আওয়ামী লীগ সরকার। এ দাবি করে দুদক বলছে, অভিযানে সব মেশিন নিম্নমানের ও অকার্যকর অবস্থায় পাওয়া গেছে। হদিস মেলেনি 1600 ইভিএমের। এই অর্থ অপচয়ে জড়িত ও পরামর্শদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া বিভিন্ন বিমানবন্দর নির্মাণে 812 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টার তারিক সিদ্দিকী সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে 4টি মামলা করেছে সংস্থাটি। বিএনপি সহ বিরোধী দলের মত উপেক্ষা করে 2018 সালে 3,825 কোটি 24 লাখ টাকা ব্যয়ে ইভিএম প্রকল্প চালু করে নির্বাচন কমিশন। প্রতিটি মেশিন কিনতে খরচ হয় 2,35,000 টাকা। জীবনকাল কমপক্ষে 10 বছর ধরা হলেও নষ্ট হয়ে যায় তার আগেই। রাজনৈতিক পট পরিবর্তনের পর ইভিএম মেশিন ব্যবহার না করার ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। এরই মধ্যে ইভিএম প্রকল্পের বাস্তব চিত্র দেখতে অভিযান চালায় দুদক। দেখা যায় বেশিরভাগ মেশিন নিম্নমানের ও অকার্যকর। হদিস মেলেনি অন্তত 1600 মেশিনের। এর পরিপ্রেক্ষিতে এ প্রকল্পে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান দুদকের মহাপরিচালক। ইভিএম মেশিনগুলো অযত্ন অবহেলায় পড়ে আছে, যেগুলিকে বাহ্যিক দৃষ্টিতে কর্মক্ষম বলে মনে হয়নি। যাচাইকালে মেশিনসমূহের যান্ত্রিক ত্রুটি পরিলক্ষিত হয়, যা নিম্নমানের মেশিন ক্রয়ের ইঙ্গিত বহন করে। এদিন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ কয়েকটি বিমানবন্দরের উন্নয়ন প্রকল্প থেকে 812 কোটি টাকা লুটপাটের অভিযোগে 4টি মামলা করেছে দুদক। আসামির তালিকায় আছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিকী, সাবেক বিমান সচিব মুহিবুল হক, সাবেক বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এম মফিদুর রহমান সহ সংশ্লিষ্টরা। বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠানের আড়ালে স্থানীয় প্রতিষ্ঠান অ্যারোনেস ইন্টারন্যাশনাল লিমিটেডের মাধ্যমে কাজ করে প্রায় 200 কোটি টাকা আত্মসাতের অভিযোগে 10 জনের বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর সংশ্লিষ্ট ধারায় আজ একটি মামলা রুজু হয়েছে। দুদকের দাবি, বিভিন্ন বিমানবন্দরে অ্যারোনেস ইন্টারন্যাশনালকে বেআইনিভাবে প্রকল্পের কাজ পেতে সহযোগিতা করেন তারেক সিদ্দিকী সহ অন্যরা। নিজেদের পছন্দের ঠিকাদার দিয়ে কাজ করানো। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে নাকি দায়মুক্তির আওতায় রাখবে সিদ্ধান্ত দেশটির। তবে আইনের শাসন ও ন্যায় বিচার চাইলে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে ফেরত দেবে নয়াদিল্লি, এমন আশা প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যানম্যান। বলেন, বিচার নিয়ে তাড়াহুড়া করবে না ট্রাইব্যুনাল। এদিন জুলাই আগস্টের গণহত্যার মামলায় 2 আওয়ামী লীগ নেতাসহ 8 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। জুলাই আগস্টের গণহত্যার মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির পর গত মাসের শেষের দিকে শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দেয় বাংলাদেশ। চিঠি পাওয়ার কথা স্বীকার করলেও 1 মাসেও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে ফেরত দেওয়ার বিষয়ে কিছুই জানায়নি নয়াদিল্লি। এখন কি করতে পারে ঢাকা? সোমবার জানতে চাওয়া হয় ব্রিটিশ আইনজীবী টবি ক্যানম্যানের কাছে। তিনি বলেন, ভারত শেখ হাসিনাকে দায়মুক্তির আওতায় রাখবে কিনা সিদ্ধান্ত দেশটির। তিনি জানান, বিচার নিয়ে তাড়াহুড়া করবে না ট্রাইব্যুনাল। It's a matter for India to decide, as I said on the last occasion, whether it wants to stand on the side of impunity or whether it wants to stand on the side of the rule of law. তাকে যে বিচার থেকে রেহাই দেওয়ার এই সংস্কৃতির পক্ষে তারা দাঁড়াবেন না, একটা ন্যায় বিচার হোক সেটার পক্ষে দাঁড়াবে না। আমরা আশা করি যে ইন্ডিয়া একটা ন্যায় বিচারের পক্ষে দাঁড়াবে এবং সেভাবেই আন্তর্জাতিক নর্মস মেনে তাকে বাংলাদেশের কাছে প্রত্যার্পণ করবে, যাতে করে সে এখানে প্রপারলি নিজেকে ডিফেন্ড করতে পারে। একসময় মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতাদের পক্ষের আইনজীবী ছিলেন টবি ক্যানম্যান। সে সময় তাকে ঢাকায় ঢুকতে দেয়নি আওয়ামী লীগ সরকার। এখন তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক হিসেবে কাজ করছেন। তার ভূমিকা নিরপেক্ষ হবে কিনা জানতে চাইলে টবি বলেন, প্রমাণ মিলবে কাজেই। এদিন গণহত্যার মামলায় আওয়ামী লীগের 2 নেতা ও 6 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন বিশেষ ট্রাইব্যুনাল। গ্রেফতারের স্বার্থে ওয়ারেন্টভুক্ত ব্যক্তিদের নাম প্রকাশ করেনি প্রসিকিউশন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। মারধর ও হত্যা চেষ্টা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরিমণি। সকালে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে তা মঞ্জুর করেন বিচারক। চূড়ান্ত রায়ে ন্যায় বিচার পাওয়ার আশা পরিমণির। মারধর ও হত্যা চেষ্টা মামলায় আত্মসমর্পণ করতে আদালতে হাজির চিত্রনায়িকা পরিমণি। রোববার তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
2021 সালে সাভারের বোট ক্লাবে ঢুকে ভাঙচুর ও ব্যবসায়ী নাসিরউদ্দিনকে মারধর করেন এমন অভিযোগ এনে 2022 সালে মামলা হয় পরিমণি ও তার সহযোগীদের বিরুদ্ধে। পরে পিবিআই এর তদন্তে ঘটনার সত্যতা মিললে পরিমণির বিরুদ্ধে গত বছরের 17 এপ্রিল আদালতে হাজির হতে সমন জারি করেন বিচারক। কিন্তু 9 মাস পেরিয়ে গেলেও আদালতে হাজির হননি তিনি। এর আগে একই ঘটনায় 2021 সালে নাসিরউদ্দিনের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলা করেছিলেন পরিমণি। সোমবার আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়ে তিনি বলেন, বিচার কার্যক্রম প্রভাবিত করতেই পাল্টা মামলা করেছেন নাসিরউদ্দিন। তবে চূড়ান্ত রায়ে ন্যায় বিচারের প্রত্যাশা তার। আমি আইনের উপরে শ্রদ্ধাশীল, আমার এই বিশ্বাসটা আমি আসলে একদম শেষ অবধি রাখতে চাই। আমি বিশ্বাস করি আমি আসলে ন্যায় বিচার পাবো, আর আপনারা আমার সাথে থাকবেন। এই ভালোবাসা নিয়েই আসলে আমি জিততে চাই। শারীরিক অসুস্থতার কারণেই পরিমণি এতদিন আদালতে অনুপস্থিত ছিলেন বলে জানান তার আইনজীবী। একই ঘটনায় 2টি মামলা চলায় উচ্চ আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি। গতকাল মামলাটি চার্জের জন্য দিন ধার্য ছিল। পরিমণি একটু শারীরিকভাবে অসুস্থ থাকায় বিজ্ঞ আদালতে উপস্থিত হতে পারেননি। আমরা সময়ে দরখাস্ত দিয়েছিলাম, যেহেতু বিজ্ঞ আদালত সময়ের দরখাস্তটি নামঞ্জুর করেছেন এবং চার্জ গঠন করে পরিমণির বিরুদ্ধে WA ইস্যু করেছিলেন। আমরা আজ বিজ্ঞ আদালতে আত্মসমর্পণপূর্বক জামিনের প্রার্থনা করেছিলাম। বিজ্ঞ আদালত জামিনের প্রার্থনা মঞ্জুর করেছেন। আগামী 20 মার্চ এই মামলায় সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেছেন আদালত। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। খুলনায় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের নেতা আলী আজিমকে গ্রেপ্তারের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রেখেছেন শ্রমিকরা। সকালে খালিশপুরে বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি শুরু করেন তারা। এর আগে রোববার দুপুরে গত 21 আগস্টের নাশকতা মামলায় আলী আজিমকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরে তাকে খালিশপুর থানায় হস্তান্তর করা হয়। এরপর থেকে পদ্মা, মেঘনা, যমুনা 3টি তেল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন বন্ধ হয়ে যায়। এদিকে ধর্মঘটের কারণে এখন পর্যন্ত খুলনা সহ 16 জেলায় জ্বালানি তেল সরবরাহ ও পরিবহন বন্ধ রয়েছে। আমাদের কর্মবিরতির মূল উদ্দেশ্য হচ্ছে আলী আজিম ভাইয়ের নামে মিথ্যা মামলা প্রত্যাহার এবং অবিলম্বে আজকের ভিতরে তার মুক্তি চাই। এই শেখ হাসিনার কিছু প্রেতাত্মা এই প্রশাসনের মধ্যে এখনো গাপটি মারে আছে, যারা এইটাকে ঘোলাটে করার জন্য, তেল সেক্টরকে ঘোলাটে করার জন্য এখানে এসে এরকম একটা হামলা করছে এবং আমাদের নেতৃবৃন্দ সহ আমাদের অনেক লোককে তারা জখম করছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে খুলনার খালিশপুরে আছেন সহকর্মী তানজিম আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এর ফলে কিন্তু শ্রমিকদের যে কর্মবিরতি চলছিল সেটি আসলে এই মুহূর্তে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু হয়েছে বলছেন শ্রমিকরা। এখানে যারা শ্রমিকরা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। এই যে কার্যালয়ের সামনে, ট্যাঙ্ক লরি শ্রমিক কার্যালয়ের সামনে, সেখানে জড়ো হয়ে আসলে গতকাল থেকেই শ্রমিকরা ছিলেন। সকাল থেকেও তারা বিক্ষোভ করেছেন, তারা অবস্থান কর্মসূচি পালন করছেন এবং যারা সমিতির নেতারা রয়েছেন তারা কিন্তু আমরা যতটুকু খবর পেয়েছি জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়েছেন। তারা সকাল থেকে আদালতেও ছিলেন। সেখানে আসলে তারা তাদের যে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করছেন বলে আমরা জানতে পেরেছি। একই সাথে যে আসলে গত 21 আগস্ট যে মামলা করা হয় 7 নং ওয়ার্ড বিএনপির যে কার্যালয়, সেই ভাঙচুরের মামলা করা হয়। তবে যিনি আসলে আজকে আটক আছেন আলী আজিম, স্থানীয় বলছেন তিনিও একসময় বিএনপির নেতা ছিলেন এবং এই মামলাটি আসলে তাদের দাবি যে মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক মামলা। একই সাথে কিন্তু শ্রমিক ইউনিয়নের মোট আলী আজিম সহ 9 জনের নামে এই মামলাটি রয়েছে। তারা বলছেন শুধু আলী আজিমকে মুক্তির নয়, একই সাথে অন্য যে নেতাদের নাম রয়েছে মোট 9 জন, সবার নাম এই মামলা থেকে প্রত্যাহার করতে হবে। অন্যথায় কিন্তু এই যে কর্মবিরতি চলছে সেটি অনির্দিষ্টকাল পর্যন্ত অব্যাহত থাকবে। অর্থাৎ এর ফলে খুলনা থেকে যে 3টি পদ্মা, মেঘনা, যমুনা অয়েল ডিপো রয়েছে সেখানে তেল উত্তোলন বন্ধ রয়েছে। উত্তোলন বন্ধ থাকার কোনো সঙ্গত কারণে 16টি জেলায় যে সরবরাহ হয় সেটিও বন্ধ রয়েছে। এর ফলে এখন পর্যন্ত পেট্রোল পাম্পগুলোতে আমরা কথা বলেছি, সেখানে যে মজুদ রয়েছে জ্বালানি তেলের, সেই মজুদ থেকেই যে সব যানবাহন রয়েছে সেই যানবাহনগুলোতে তেলের সরবরাহ, তেলের যে যানবাহনগুলোতে সেগুলো তেল দেওয়া হচ্ছে। কিন্তু এইটি যদি আসলে আরো দীর্ঘদিন চলতে থাকে, অর্থাৎ কোনো সমাধানে না পৌঁছানো যায়, সেক্ষেত্রে কিন্তু জেলাগুলোতে তেলের
পাম্পগুলোতে সংকট তৈরি হওয়ার শঙ্কা রয়েছে। একই সাথে বলতে হয় যে সকালে আমরা যেসব অয়েল ডিপোগুলো রয়েছে সেই পদ্মা মেঘনা যমুনা অয়েল ডিপোগুলোতে গিয়েছি, সেখানে কথা বলেছি। সেখানে কিন্তু দূর দূরান্তের বিভিন্ন জেলা থেকে যারা যেসব ট্যাঙ্ক লরি রয়েছে সেই ট্যাঙ্ক লরিগুলো এসেছিল এবং তারা কিন্তু নির্দিষ্ট প্রায় দুপুর 2টা পর্যন্ত অপেক্ষায় থেকে পরে তারা তাদের যে গ্যারেজ রয়েছে এবং পানকি ইয়ার্ড রয়েছে সেখানে ট্যাঙ্ক লরিগুলো অবস্থান রয়েছে। তো খুলনায় ট্যাঙ্ক লরি শ্রমিকদের যে ধর্মঘট এবং কর্মবিরতির খবর আমার কাছে এই ছিল সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম খুলনার খালিশপুরে। বিদেশি বিনিয়োগ আকর্ষণে জ্বালানি সংকট সবচেয়ে বড় বাধা বলে জানিয়েছে রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ বেপজা। এদিকে চাহিদা অনুযায়ী পানি না থাকায় মিরসরাইয়ের অর্থনৈতিক অঞ্চলে আসা $13 কোটি বিনিয়োগ প্রস্তাব ফিরিয়ে দিতে হয়েছে। এমন বাস্তবতায় গেল জুলাই-ডিসেম্বরে বছর ব্যবধানে ইপিজেডগুলোতে বিদেশি বিনিয়োগ কমেছে 22.33%। সোমবার সকালে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানিয়েছে বেপজা। বিদেশি বিনিয়োগ আকর্ষণ, শিল্প কারখানা স্থাপন ও মানসম্মত পণ্য উৎপাদন রপ্তানি করে দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখছে 8টি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ বেপজা। সোমবার সকালে রাজধানীর ধানমন্ডিতে সংস্থাটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বেপজা জানালো, জুলাই-আগস্টে ছাত্র জনতার আন্দোলনের পর সরকার অর্থনৈতিক নানা সংস্কারে হাত দিলেও দেশে বিদেশি বিনিয়োগ বাড়ছে না, বরং বছর ব্যবধানে ইপিজেডগুলোতে গেল জুলাই-ডিসেম্বরে 22.33% কমে বিদেশি বিনিয়োগ নেমেছে $12.63 কোটি। বিনিয়োগে ভাটা পড়লেও এ সময় বেপজার অধীনে রপ্তানি আয় বেড়েছে 22.41%। সার্বিকভাবে বিনিয়োগের গ্রাফটা কিন্তু একটু নিচে। এটা শুধুমাত্র যে আমাদের দেশের পট পরিবর্তন বা তার পরবর্তী পরিস্থিতির জন্য তা কিন্তু না, পুরো গ্লোবাল মার্কেটই একটা অরাজকতা আছে। বিদেশি বিনিয়োগ আকর্ষণে যখন মরিয়া বাংলাদেশ, তখন পানি সংকটের কারণে বেপজার মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে $13.5 কোটি বিনিয়োগ প্রস্তাব ফিরিয়ে দিয়েছে সংস্থাটি। এছাড়া জ্বালানি সংকটকে বিনিয়োগের পথে সবচেয়ে বড় বাধা হিসেবে দেখছে তারা। তার ওই টেক্সটাইল ইঞ্জিনের কোম্পানিটা করতে যেই পরিমাণ পানি দরকার হবে, আমি মিরসরাইতে সেই পরিমাণ পানি দিতে পারবো না। সো বিনিয়োগ প্রস্তাবটা ছিল কিন্তু খুবই লোভনীয় একটা প্রস্তাব। প্রফিটেবিলিটি নিয়ে কিন্তু কোনো চ্যালেঞ্জ তাদেরকে ফেস করতে হয় না, অ্যাটলিস্ট ইপিজেডের ফ্যাক্টরিগুলো। ইদানিং যেই চ্যালেঞ্জটা বড় হয়ে আসতেছে, দ্যাট ইজ এনার্জি, বিশেষ করে গ্যাস। ইপিজেডে বিনিয়োগ লাভজনক যুক্তি তুলে ধরে জানানো হয়, গ্যাস ভিত্তিক নয় এমন শিল্পগুলোকে পটুয়াখালী ইপিজেডে বিনিয়োগের সুযোগ দেওয়া হবে। ওখানে কিন্তু বিদ্যুৎ এবং পানি অ্যাবান্ডেন্ট, গ্যাস পটুয়াখালীতে নাই। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। বিগত সরকার মালয়েশিয়া যেতে না পারা 18,000 শ্রমিকের মধ্যে প্রায় 8,000 জনকে প্রাথমিকভাবে নিতে রাজি হয়েছে দেশটির সরকার। বিকেলে ব্রিফিংয়ে কথা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম। বলেন, পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে রেড অ্যালার্ট জারির বিষয়ে জানা নেই মন্ত্রণালয়ের। এদিকে ভারতের ব্যাঙ্গালোরে বাংলাদেশি নারী ধর্ষণের পর হত্যার ঘটনায় এখনও খোঁজ খবর নিচ্ছে দূতাবাস। এছাড়া সাইমা ওয়াজেদ পুতুলের দ্বৈত নাগরিকত্বের বিষয়েও কোনো তথ্য নেই বলে জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশের পক্ষ থেকে প্রদত্ত 17,000-এরও বেশি আটকে পড়া বাংলাদেশি শ্রমিকদের তালিকার প্রেক্ষিতে মালয়েশিয়ার পক্ষ তাদের প্রাসঙ্গিক স্টেক হোল্ডারদের সাথে তথ্য যাচাই করে প্রাথমিকভাবে 7,964 জন শ্রমিকের একটি তালিকা সম্পর্কে অবহিত করেছে, যাদের তারা প্রথম পর্যায়ে মালয়েশিয়ায় প্রবেশের জন্য যোগ্য হিসেবে চিহ্নিত করেছে। অন্তর্বর্তী সরকারেরও কিছু ভুল নীতি এবং সিন্ডিকেটের দৌরাত্ম্যে জনশক্তি রপ্তানি খাত ধ্বংস হচ্ছে বলে অভিযোগ করেছে এ খাতের ব্যবসায়ীদের সংগঠন বায়রা। সংগঠনটির নেতারা বলেন, বিগত সরকারের সময় পুরো বাজার জিম্মি করে একটি চক্র হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে তারা আরও বলেন, বিমানের টিকিটের দাম নাগালের বাইরে চলে যাওয়ার পেছনে সিন্ডিকেট দায়ী, এদের বিচারের আওতায় আনতে হবে। এ সময় তারা দাবি করেন, ওই সিন্ডিকেটের প্রভাব এখনও বহাল থাকায় হাজার হাজার অভিবাসন প্রত্যাশী মালয়েশিয়া যেতে পারছেন না। 2017 সালে যারা সিন্ডিকেট করছে যে 10 জন, 2022 সালে যে 100 জনের সিন্ডিকেট করছে, সেই সিন্ডিকেট চক্র এখনো সক্রিয়। আমিন, রুল আমিন স্বপন এবং আপনার দাতুশ্রী আমিন এবং নুর আলী সাহেবের নেতৃত্বে তারা এখনো সক্রিয়। 2024 সালের 31 মে পর্যন্ত আমার প্রায় 50,000 শ্রমিক যেতে পারে নাই। সরকার বলছে 18,000। এটা একটা ভুল তথ্য। তার কারণ 50,000 লোকের কলিং ভিসা হয়েছে,
কিন্তু বহির্গমন ছাড়পত্র হচ্ছে 18,000। সে 18,000ও এখনো যেতে পারে নাই। এইটার পিছনেও কিন্তু সিন্ডিকেট তাদের কলকাঠি নাড়তেছে। নির্মাণাধীন মসজিদের মিনারের নকশা পরিবর্তন করে রূপ দেয়া হয় টাওয়ারে, এমনকি নামকরণও করা হয় তৎকালীন সংসদ সদস্যের নামে। সরকার পতনের পর তুমুল সমালোচনার জন্ম দেয় ভোলার জ্যাকব টাওয়ার। বিভাগীয় কমিশনার বলছেন, নির্মাণ ব্যয়ের কোনো হিসাব না থাকার পাশাপাশি মসজিদকে টাওয়ারের আয়ের 25% দেওয়ার কথা থাকলেও তা হয়নি। এড়িয়ে সব ধরনের তথ্য প্রকাশের দাবি এলাকাবাসীর। উৎপল দেবনাথের ছবিতে নাসিরউদ্দিন লিটনের রিপোর্ট। 2018 সালের 24 জানুয়ারি বর্ণাঢ্য আয়োজনে ভোলার চরফেশনে জ্যাকব টাওয়ারের উদ্বোধন করেন তৎকালীন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। আওয়ামী লীগের 15 বছরের শাসন আমলে ভোলার সবচেয়ে বড় অনুষ্ঠান ছিল এটি। 2013 সালে উপজেলার সবচেয়ে বড় খাসমহল জামে মসজিদের একটি মিনার নির্মাণের কাজ শুরু হয়। সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব বন ও পরিবেশ মন্ত্রণালয়ের উপমন্ত্রী থাকাকালীন পৌরসভার তহবিল থেকে আরো 20 কোটি টাকা খরচ করে নির্মাণ করেন 225 ফুট উচ্চতার টাওয়ারটি। মসজিদের টাওয়ার, এখানে মসজিদে ব্যয় করবে, মসজিদ যা করবে তাই মসজিদের। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর স্থানীয় প্রশাসন তাৎক্ষণিক নাম পরিবর্তন করে চরফেশন টাওয়ার করার সিদ্ধান্ত নেয়। টাওয়ারের পরিচালনা আগে যে স্টাইলে হয়েছে এখনো একই স্টাইলে টাওয়ার পরিচালিত হচ্ছে। বিভাগীয় কমিশনার বলছেন, মসজিদকে টাওয়ারের আয়ের 25% দেওয়ার কথা থাকলেও তা হয়নি, আর নতুন কমিটি করে স্থাপনাটি পরিচালনার নির্দেশ দেয়া হয়েছে। আমার জানা মতে আমি যে নির্দেশনা দিয়েছি সেই নির্দেশনা অনুযায়ী কাজ চলছে। আলোচিত সমালোচিত এই টাওয়ারটি দেখতে শীত মৌসুমে প্রতিদিন 1000-এর বেশি পর্যটক আসেন। নাসিরউদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। নামে আন্তর্জাতিক বাণিজ্য মেলা হলেও নেই সেই মানের প্রতিষ্ঠান কিংবা পণ্যের সম্ভার। গুটি কয়েক বিদেশি প্রতিষ্ঠান থাকলেও সেখানেও বৈচিত্র্য নেই বললেই চলে। স্থানীয় পণ্যের আধিক্যে তাই বরাবরের মতো এবারের আয়োজন নিয়েও অসন্তোষ অনেক ক্রেতা দর্শনার্থীর। আয়োজক সংস্থা ইপিবিও বলছে, ভালো মানের প্রতিষ্ঠানের অংশগ্রহণ কম। আগামীতে খাতভিত্তিক মেলা আয়োজনের পরিকল্পনা রয়েছে সংস্থাটির। ফরহাদুর রহমানের রিপোর্ট। পূর্বাচলে চলছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 29তম আসর। এই মেলার মান নিয়ে প্রশ্ন তুলে অনেকেই বলছেন, শুধু নামই আন্তর্জাতিক পণ্য সম্ভারে নয়। মাত্র 600 টাকা ডিসকাউন্ট অফার চলছে সীমিত সময়ের জন্য। আয়োজক প্রতিষ্ঠানের তথ্য মতে এবারের মেলায় অংশ নেয়া 362টি স্টল প্যাভিলিয়নের 351টি দেশি প্রতিষ্ঠানের। এসব স্টলে যেসব পণ্য পাওয়া যাচ্ছে তার অধিকাংশই স্থানীয়ভাবে উৎপাদিত। মূল্য ছাড় আর অফার ছাড়া তেমন কিছুই নেই বলে জানান দর্শনার্থীরা। এমনিতে 2-1টা জায়গার বাইরের প্রোডাক্ট আছে, তাছাড়া সব লোকাল প্রোডাক্টই। এই ধরনের দোকানগুলো আমি দেখলাম তো সবসময় একটাই থাকে এবং এটার মানে স্পেসটা খুব কম থাকে। সবাই আসে যে বাইরে কিছু স্টল আছে, বাইরে নতুন নতুন কিছু জিনিস পাবো, আর এখানে যে আছে এখন বর্তমানে এখানে সব জায়গায় পাওয়া যায়। 15-20 বছর আগে আন্তর্জাতিক বাণিজ্য মেলা বলতে যেটা বুঝতাম, থাইল্যান্ড স্টল বা আপনি টার্কি স্টল বলতে যেগুলো যেন ভিন্ন মাত্রার অনেক কিছু পাওয়া যেত। বিদেশি স্টলেও বৈচিত্র্য নেই খুব একটা। অধিকাংশে দেখা মিলছে জুতা, ব্যাগ, কার্পেট আর আলোকবাতির মতো সাধারণ পণ্যের। বিক্রেতারা পণ্য মানসম্মত দাবি করলেও কাঙ্ক্ষিত ক্রেতা না পাওয়ায় বিক্রি করছেন ছাড় দিয়ে। লোকাল তুলনায় আপনার এরকম বেশি না, লোকাল মতন প্রাইজই পাচ্ছে এখানে। সর্বনিম্ন পাকিস্তানি নাগরাগুলো পাচ্ছে 1000 টাকায়। কাস্টমার का भरोसा हम लोगों ने लिया है और कस्टमर चुपचाप ऐसे दाम पे, ये पूरा मेला में कोई बंदा ऐसे बोर्ड लगा के बेचता नहीं भाई, सिर्फ एक ही दुकान पे इंडियन फुटवेयर पे होता है। Public are not coming this time, very few. It's manageable, but what we expected, I have brought so many type of goods. আয়োজক সংস্থা রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি বলছে, মাসব্যাপী মেলা হয় ভালো মানের বিদেশি প্রতিষ্ঠান অংশ নিতে অনীহা দেখায়। তাই মানের প্রশ্নে ছাড় না দিতে খাতভিত্তিক মেলা আয়োজনের পরিকল্পনা করছে সংস্থাটি। আসলে এক মাসের দীর্ঘ একটি মেলায় বিদেশি প্রতিষ্ঠানগুলো তাদের সার্বিক বিবেচনা আসতে একটু অনাগ্রহ প্রকাশ করে। যদি এটা আমরা সত্যিকার অর্থে ইন্টারন্যাশনাল করতে চাই তাহলে এটা 3 থেকে 5 দিনের মধ্যে যদি আমরা নিয়ে আসতে পারি, ভবিষ্যতে আমাদের যে পরিকল্পনা আছে শুধুমাত্র সেক্টর বেস মেলা করার চিন্তা আমরা করতেছি। ভবিষ্যতে নির্দিষ্ট সেক্টর, যেমন ধরা যাক গার্মেন্টসের জন্য একটি মেলা, লেদারের জন্য একটি মেলা, এরকম বাংলাদেশের প্রধান প্রধান রপ্তানিযোগ্য পণ্য যেগুলো আছে। এবছর আমরা রেখেছি, এবছরও আমরা সোর্সিং অঞ্চল এটা আলাদাভাবে রেখেছি, যেখানে আমাদের
গুণগত মানসম্পন্ন যে পণ্যগুলো এক্সপোর্ট হয় সেগুলোকে সোর্স করার জন্য আমরা একটা সোর্সিং কর্নার তৈরি করেছি। এবারের মেলায় বাংলাদেশ ছাড়া ভারত, পাকিস্তান, তুরস্ক সহ বিদেশি 7টি দেশের 11টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। গত বছর ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশ নিয়েছিল 5টি দেশ। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। চাহিদা 5,000 হলেও মাত্র 2,500 কোচ নিয়ে চলছে বাংলাদেশ রেলওয়ের যাত্রী সেবা। ফলে ট্রেনগুলোতে উপচে পড়া ভিড়ে যেন ভোগান্তির শেষ নেই। শুধু তাই নয়, কোচ না থাকায় নতুন রুটগুলোতে চালানো যাচ্ছে না ট্রেন। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, অপরিকল্পিত উন্নয়নের ফলে দেখা দিয়েছে সংকট। দ্রুত কোচ কেনার উদ্যোগ না নিলে লোকসান বাড়ার শঙ্কা তাদের। তবে রেল বলছে 200টি কোচ কেনার প্রকল্প নেওয়া হয়েছে। ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে ছাদ ভর্তি যাত্রী নিয়ে বিমানবন্দর রেল স্টেশনে প্রবেশ করে চট্টলা এক্সপ্রেস। এখানকার প্ল্যাটফর্ম আগে থেকেই যাত্রী ঠাসা। ট্রেন ভেড়ার সঙ্গে সঙ্গে শুরু হয় যুদ্ধ। দরজা জানালা দিয়ে যেভাবে পারছেন ভেতরে ঢোকার প্রাণান্তকর চেষ্টা। ট্রেনের ভেতর যেন তিল ধারণের ঠাঁই নেই। একজনের কাঁধে অন্যজন ঝুলেও দাঁড়ানোর জায়গা নেই সেখানে। ফলে জীবনের ঝুঁকি নিয়ে ছাদে উঠছেন যাত্রীরা, ভিড় সেখানেও। ঝুঁকি তো অবশ্যই, ঝুঁকি আছে না, এছাড়া তো উপায় নাই, যাইতে তো হইব। প্রচুর ভিড়, প্রচুর, যেটা প্রকাশ করা যায় না। যে অবস্থা, টিকিট কাটতে ওঠা অসম্ভব। রেলপথের নিয়মিত যাত্রীরা বলছেন, লোকাল মেইল আর কমিউটার ট্রেনের এমন দৃশ্য নিত্যদিনের। এসব রুটের ট্রেনগুলোতে কোচের সংখ্যা বৃদ্ধি কিংবা ট্রেন বাড়ানোর দাবি তাদের। হয়তো কোচ বাড়াইতে হবে, নাহলে ট্রেন বাড়াইতে হবে। বগির সংখ্যা বাড়ানো দরকার, ট্রেনের সংখ্যা বাড়ানো দরকার। রেলওয়ের তথ্য বলছে, বর্তমানে 5,000 কোচের চাহিদা রয়েছে আর ট্রেন চলছে মাত্র 2,500 কোচ নিয়ে। আর এজন্য নতুন রুটেও চালানো যাচ্ছে না কাঙ্ক্ষিত ট্রেন। যাত্রীদের যে চাহিদা, সেই চাহিদা আমরা পূরণ করতে পারতেছি না। নতুন আমাদের যদি অধিক কোচ থাকতো তাহলে আমরা ঢাকা, খুলনা, ঢাকার আসে বিভিন্ন রুটে আমাদের ঢাকা ওই নতুন রুটগুলো দিয়ে অনেক সুন্দর সুন্দর গাড়ি চালানো যেত, অনেক রুটে যাত্রীদের সুবিধা হতো। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, ঘোড়ার আগে গাড়ি কেনার মতো অবস্থা রেলের। কোচ ইঞ্জিন না কিনেই বাড়ানো হয়েছে রেল লাইন, এতে আরও লোকসান বাড়ার আশঙ্কা তাদের। প্রজেক্ট শেষ হয়ে যাচ্ছে কিন্তু ট্রেন চলাচলের জন্য করণীয়গুলি আমি করিনি, এটা একটা অপরাধ, অমার্জনীয় অপরাধ হয়ে গেছে আমি বলবো। এই প্রতিষ্ঠান কিন্তু পরিচালনার ক্ষেত্রে এবং লোন ফেরত দেওয়ার ক্ষেত্রে এটা একটা দেউলিয়া প্রতিষ্ঠান হয়ে যেতে পারে আর কি। রেলওয়ে মহাপরিচালক বলছেন, ইতোমধ্যে নেওয়া হয়েছে কয়েকটি প্রকল্প। এবছরই 200 কোচ কেনার পরিকল্পনা তাদের। 35টা কোচের এটা অর্ডার দেওয়া হয়েছে, এটা আগামী জুনের মধ্যে আসবে আশা করা যায়। ব্রডগেজ প্রায় 200 কোচ, এটা ইন্ডিয়া থেকে আসার যে চুক্তি হয়েছে সেটাও আগামী 6 মাস থেকে আসা শুরু করবে। রেল বহরে যুক্ত থাকা কোচের 60% মেয়াদ উত্তীর্ণ। গত 14 বছরে রেলের উন্নয়নে খরচ হয়েছে প্রায় 1.5 লাখ কোটি টাকা। এরপরও ট্রেনের ভেতর একটু জায়গা পেতে এমন যুদ্ধে নামতে হয় যাত্রীদের। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, অপরিকল্পিত উন্নয়নের কারণে এমন বেহাল দশা রেলের। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। বরিশাল নগরীতে 2 দিন ধরে ময়লা আবর্জনা অপসারণ বন্ধ রেখেছেন সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা। এতে বিভিন্ন সড়কের পাশে বর্জ্যের স্তূপ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। চরম অস্বস্তিতে ভুগছেন নগরবাসী। নগর ভবনের 160 জন দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিককে ছাঁটাইয়ের প্রতিবাদে তারা ময়লা অপসারণ বন্ধ রেখেছেন। সুজয় দাসের তোলা ছবিতে অপূর্ব অপুর রিপোর্ট। বরিশাল শহর জুড়ে এমন আবর্জনার স্তূপ। রোববার থেকে সিটি কর্পোরেশনের পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মীরা কোনো আবর্জনা অপসারণ না করায় এই বেহাল দশা। এমনকি বাসাবাড়ির আবর্জনাও সংগ্রহ করেননি পরিচ্ছন্নতা কর্মীরা। সোমবার শহরের কালীবাড়ি রোড, কাঠপট্টি, নাজিরপুল, বটতলা, নবগ্রাম রোড, বিবির পুকুর পাড়, সিএনবি রোড সহ বিভিন্ন এলাকায় সড়কের পাশে বর্জ্যের স্তূপ দেখা যায়। চারপাশে দুর্গন্ধ ছড়িয়ে চরম অস্বস্তিতে বাসিন্দারা। ময়লাগুলো ফালাই রাখছে, এর কারণে আমরা হাঁটাচলা করতে পারি না, ব্যাপক কষ্ট হয়। ময়লা ফালাইছে, নেওয়ার কথা ছিল, নেয় নাই, পরে সুপারভাইজারের সাথে মারামারি হয়েছে। রোডে যদি এরকম ময়লা হালায় তাহলে মানুষজন হাঁটতে পারে না, গন্ধের ছোটে মানুষজনের অসুখ হইতে আছে। কোনো নোটিশ ছাড়াই নগর ভবনের 160 জন শ্রমিককে ছাঁটাইয়ের প্রতিবাদে ময়লা অপসারণ বন্ধ রেখেছেন পরিচ্ছন্নতা কর্মীরা। ছাঁটাই কর্মীদের চাকরিতে পুনর্বহাল, বেতন বৃদ্ধি সহ 3 দফা দাবি আন্দোলনকারীদের। আমাদের চাকরিতে কোনো কিসের কারণে আমাকে বাদ দিয়ে দিয়েছে, আমাদের চাকরির পুনর্বহাল করতে হবে। আমাদের ন্যায্য বেতনও পাই নাই, আমরা 30 দিন ডিউটি করছি, আবার ডবল ডিউটি করাইছে, এর টাকা পয়সাও আমাদের দেয় নাই। যাদের বয়স 60 পেরিয়েছে তাদের নিয়ম মেনেই ছাঁটাই করা হয়েছে বলে দাবি প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারীর। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।
যথাযথ ধর্মীয় মর্যাদায় আজ পালন করা হবে পবিত্র শবে মেরাজ। ইসলাম ধর্ম অনুযায়ী এই রাতেই ৭০,০০০ নূরের পর্দা অতিক্রম করে মহান আল্লাহর সাক্ষাৎ লাভ করেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র কোরআন তিলাওয়াত, জিকির আজগার ও নফল নামাজ আদায় সহ ইবাদত বান্দেগীর মধ্য দিয়ে রাতটি পালন করবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। আজ পবিত্র শবে মেরাজ, ইসলামের অলৌকিকতার অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন। এই রজনীতে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিয়েছিলেন স্বয়ং মহান আল্লাহ। বেশিরভাগ ইসলামী চিন্তাবিদের মত অনুযায়ী আরবি রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাতে হারাম শরীফ থেকে বায়তুল মুকাদ্দাসে যান মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখানে ২ রাকাত নামাজে সকল নবীর ইমামতি করেন তিনি। পরে হযরত জিব্রাইল আলাইহিস সালাম তাকে বিশেষ বাহন বুরাকের মাধ্যমে ঊর্ধ্বাকাশে নিয়ে যান। ৭০,০০০ নূরের পর্দা অতিক্রম করে আরশে আজিমে মহান আল্লাহর সাক্ষাৎ লাভ করেন বিশ্বনবী। এ ঘটনায় শবে মেরাজ। এই মহিমান্বিত রাতে মুসলমানরা নামাজ, নফল নামাজ, কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, জিকির আজকারের মাধ্যমে অতিবাহিত করতে পারেন। তবে নির্দিষ্ট কোনো নফল নামাজ অথবা নির্দিষ্ট কোনো রোজা এই রাতের জন্য কোথাও উল্লেখ নেই। সারা বিশ্বের মুসলমানদের মতো বাংলাদেশেও যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্যের সঙ্গে পালন করা হয় পবিত্র শবে মেরাজ। মসজিদে মসজিদে তুলে ধরা হয় এই রাতের তাৎপর্য। তাসবিহ, তাহলিল, নফল নামাজ, কোরআন তেলাওয়াত সহ বিশেষ মিলাদ ও মোনাজাতের মাধ্যমে রাতটি অতিবাহিত করেন মুসল্লিরা। পবিত্র এ রজনীতে দৈনিক ৫০ ওয়াক্ত থেকে কমিয়ে ৫ ওয়াক্ত নামাজ আদায়ের বিধান ফরজ করা হয়। পাশাপাশি এই রাতেই প্রথমবারের মতো জান্নাত ও জাহান্নাম দেখেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাখাওয়াত হোসেন শাহ, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত থাকছে না ৭ কলেজ। চলতি শিক্ষাবর্ষ থেকেই নেওয়া হবে না ভর্তি। মন্ত্রণালয়ের কমিটির মাধ্যমে চলবে কার্যক্রম। সংঘর্ষের জন্য দুঃখ প্রকাশ ভিসি। আজও শাহবাগে অবস্থান নিতে দেয় শিক্ষকদের। কাল দুপুরের মধ্যে চাকরি জাতীয়করণের আলটিমেটাম। স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ। এবং দ্রুত নির্বাচনের বিষয়ে একমত বিএনপি ও ইসলামী আন্দোলন। নয়াপল্টনে মহাসচিব আমির বৈঠক। ভোটে সশস্ত্র বাহিনী যুক্ত হলে আস্থা বাড়বে, মন্তব্য কমিশনারের। এই ছিল সময় সংবাদে। সঙ্গে থাকুন সময়ের।